আপনি কি হেলদি? বা হেলথকে কি মেজার করা যায়? আসুন এগুলো আমরা আজ জেনে নেব। সাধারণত আমরা ভাবি কি ওভারওয়েট ইজ রেসপন্সিবল ফর ভেরিয়াস ডিজিজেস। কারো যদি ওজন বেশি থাকে, এক্সেসিভলি যদি বেশি থাকে, তো সেটা থেকে কোলেস্টেরল বাড়ে। এক্সেসিভ ওয়েট থাকলে সুগার বা প্রেশার ইনক্রিজ হওয়ার সম্ভাবনা বাড়ে। আর সেটা থেকে হার্টের ডিজিজ বা স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। কিন্তু আসলে কিন্তু তা না। ওজন, if somebody is normal in weight also, still he could be metabolically in poor health. কারো যদি ওজন নরমালও থাকে তবুও কিন্তু উনি metabolically poor health এ থাকতে পারেন। And metabolically poor health can lead on to various disorders যেমন হার্ট অ্যাটাক বা স্ট্রোক বা সুগার বা হাইপারটেনশন। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ মেটাবলিক হেলথ? মেটাবলিক হেলথ হচ্ছে যখনই আমরা খাবার খাচ্ছি, খাবারের যে শক্তিটা যেটা ক্যালোরি যেটা আমরা নিচ্ছি সেটা বিভিন্নভাবে আমাদের শরীরে ব্যবহার হচ্ছে। খাবারের ক্যালোরি predominantly ব্যবহার হচ্ছে বিভিন্ন আমাদের দৈনন্দিন জীবনে যে কাজ আমরা করছি, বিভিন্ন সেলুলার ফাংশন যেটা হচ্ছে সেটাতে, গ্রোথ অ্যান্ড রিপেয়ারে, অ্যান্ড এক্সেসিভ যেটা আমরা ক্যালোরি আমরা নিচ্ছি সেটা জমা হচ্ছে অ্যাজ এ ফ্যাট। তো খাবার-দাবারের যদি আনকন্ট্রোলড বা রিলেটিভলি আ আ বিভিন্ন এটার যদি থাকে তাহলে সাধারণত বডিতে ফ্যাট বেশি পরিমাণে তৈরি হয়। আর এক্সেসিভ ফ্যাট ডিপোজিশন ক্যান লিড অন টু পুয়ার হেলথ। তো সেটাই হচ্ছে মেটাবলিক্যালি পুয়ার হেলথ। কিন্তু আমরা ভাবি যে বেশি ওজন থাকলেই আমরা পুয়ার হেলথে আছি। কিন্তু দেখা গেছে যে ওজন নরমাল থাকলেও কিন্তু আমরা মেটাবলিক্যালি পুয়ার হেলথে থাকতে পারি। আমাদের অ্যানসেস্টর বা পূর্বপুরুষরা সবসময় খাবার ওদের পাশে থাকতো না। আমরা যখন আমাদের কাছে ফুড ইজ এভেইলেবল অলওয়েজ, কিন্তু আমাদের অ্যানসেস্টর বা পূর্বপুরুষদের কাছে সবসময় ফুড এত এভেইলেবল ছিল না। তার জন্যই অ্যাকচুয়ালি বডি ফ্যাট থেকে ওরা যখন খাবার এভেইলেবল ছিল না, they use their body fat as a source of energy. তো that is the main reason behind body fat. যখনই আমাদের কাছে খাবার থাকবে না, we could utilize our body fat as a source of energy. কিন্তু আজকাল যখন আমাদের কাছে ফুড এত এভেইলেবল আছে, we are not utilizing our body fat. আমাদের বডি ফ্যাট যেটা আছে সেটা আনট্যাপড থেকে যাচ্ছে, আনইউটিলাইজ থেকে যাচ্ছে। অ্যান্ড এক্সেসিভ বডি ফ্যাট যেটা আনইউটিলাইজ থাকছে সেটা থেকে বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে। এই যে বডি ফ্যাট স্পেশালি যেটা ভিসারাল ফ্যাট মানে অ্যাবডোমিনাল ওবেসিটি, পেটের যেটা ভুঁড়ি হওয়া বা বিভিন্ন আ অর্গানে যে ফ্যাট যেটা জমা হচ্ছে, যেটা আপনাকে বলি অ্যাবডোমিনাল ওবেসিটি বা ভিসারাল ওবেসিটি। সেই ভিসারাল ফ্যাট অ্যাকচুয়ালি কিন্তু শরীরের পক্ষে খুব খারাপ। ভিসারাল ফ্যাট থেকে বিভিন্ন কেমিক্যালস তৈরি হয়, যেটা থেকে ইনফ্ল্যামেশন তৈরি হয়। আর সেই ইনফ্ল্যামেশন বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে যেটা ব্লাড ভেসেল আছে সেগুলো ড্যামেজ করে ব্লকেজের সৃষ্টি করে। সেটা থেকে হার্ট অ্যাটাক হতে পারে বা সেটা থেকে স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তো মেটাবলিক হেলথ কি করে আমরা মেজার করব? যে আমরা হেলথি কিনা? তো মেটাবলিক হেলথ ৫ টি ক্রাইটেরিয়া আছে। তার মধ্যে প্রধান সবথেকে ইম্পোর্টেন্ট যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ওয়েস্ট সারকামফারেন্স মানে কোমরের যেটা মাপ সেটা। নাম্বার 1 ওয়েস্ট সারকামফারেন্স। 2nd ব্লাড প্রেশার। 3rd ব্লাড সুগার, ফাস্টিং সুগার স্পেশালি। 4th ট্রাইগ্লিসারাইড লেভেল অ্যান্ড 5th এইচডিএল লেভেল। আমরা সাধারণত ভাবি কি এলডিএল কোলেস্টেরল যেটাকে আমরা বলি ব্যাড কোলেস্টেরল সেটা ব্লকেজ তৈরি করছে। আসলে কিন্তু তা না। মোর দেন এলডিএল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড আর এইচডিএল ইজ মোর ইম্পোর্টেন্ট। কারণ আমরা সাধারণত ভাবি যে হাই কোলেস্টেরল থাকলে ব্লকেজের সৃষ্টি হয়, হার্ট অ্যাটাক বা স্ট্রোক হতে পারে। কিন্তু হাই কোলেস্টেরল এক্সাক্টলি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের পেছনে দায়ী না। হার্ট অ্যাটাক বা স্ট্রোক বা সুগার বা প্রেশারের পেছনে যেটা মেইন জিনিস যেটা দায়ী সেটা হচ্ছে পুয়ার মেটাবলিক হেলথ, ইনক্রিজ ইনসুলিন আমাদের শরীরে তৈরি হওয়া অ্যান্ড ইনফ্লেমেশন।
বেসিক্যালি ইনফ্লেমেশন থেকে ব্লাড ভেসেল ড্যামেজ হয়, আর সেটা থেকেই ব্লকেজের সৃষ্টি হয়। অ্যান্ড ইনফ্লেমেশন বা ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনক্রিজ যেটা ইনসুলিন আমাদের বডিতে তৈরি হয়, সেটা মাপার যেটা পদ্ধতি, তার মধ্যে এই 5টা ক্রাইটেরিয়া আছে। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ওয়েস্ট সারকামফারেন্স বা কোমরের মাপ। কোমরের মাপ মোর দেন 40 সেন্টিমিটার, মোর দেন 40 ইঞ্চেস মেলসের ক্ষেত্রে, অ্যান্ড মোর দেন 35 ইঞ্চেস ফিমেলের ক্ষেত্রে। যদি তার থেকে যদি বেশি হয়, সেটা পড়ছে ইনক্রিজ ইন দ্য অ্যাবডোমিনাল সারকামফারেন্স। কিন্তু সাউথ এশিয়ানদের ক্ষেত্রে কিন্তু ক্রাইটেরিয়াটা আরো স্ট্রিনজেন্ট। মানে সাউথ এশিয়ান বা ভারতবর্ষের আমরা যারা আছি নাগরিক, বা অন্যান্য সাউথ এশিয়ান কান্ট্রি যারা আছে, ওদের ক্ষেত্রে কিন্তু কোমরের মাপ লেস দেন 35 হওয়া উচিত মেলসদের ক্ষেত্রে, অ্যান্ড ফিমেলসদের ক্ষেত্রে লেস দেন 31 ইঞ্চেস হওয়া দরকার। তার থেকে যদি বেশি হয়, তাহলে সেটাকে আমরা বলি অ্যাবডোমিনাল ওবেসিটি, যেটা ইজ ভেরি পুয়ার ইন্ডিকেটর অফ হেলথ। যেটা থেকে বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে, ব্লকেজের সৃষ্টি হতে পারে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার যদি 130 বা 85 এর বেশি হয়, দের ইজ অলসো অ্যানাদার ক্রাইটেরিয়া। থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে ফাস্টিং সুগার। ফাস্টিং সুগার যদি মোর দেন 100 mg/% হয়, দ্যাট ইজ অলসো ক্রাইটেরিয়া ফর পোর মেটাবলিক হেলথ। ট্রাইগ্লিসারাইড যদি কারো মোর দেন 150 থাকে, সেটা হচ্ছে ফোর্থ ক্রাইটেরিয়া। আর ফিফথ ক্রাইটেরিয়া হচ্ছে এইচডিএল কোলেস্ট্রল, বা যেটাকে আমরা বলি গুড কোলেস্ট্রল। এইচডিএল কোলেস্ট্রল যদি মেলসের ক্ষেত্রে লেস দেন 40 অ্যান্ড ফিমেলসের ক্ষেত্রে লেস দেন 50 হয়, সেটাও ইন্ডিকেট করছে পুয়ার মেটাবলিক হেলথ। তো এই 5টি ক্রাইটেরিয়ার মধ্যে যদি অ্যাটলিস্ট 3টে বা তার থেকে বেশি ক্রাইটেরিয়া থাকে, তাহলে সেটা ইন্ডিকেট করছে পুয়ার মেটাবলিক হেলথ। অ্যান্ড পুয়ার মেটাবলিক হেলথ ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর ভেরিয়াস ডিজিজেস, হার্ট অ্যাটাক, স্ট্রোক, সুগার, হাই ব্লাড প্রেশার ইত্যাদি। কিন্তু কারো যদি 3টে না থাকে, একটা বা দুটো ক্রাইটেরিয়া পজিটিভ থাকে, তবুও কিন্তু হি অর শি ইজ অ্যাট ইনক্রিজ রিস্ক ফর ভেরিয়াস ব্লকেজেস। তো তার জন্য আমাদের এই প্যারামিটার্স গুলো দেখে নেওয়াটা ইম্পর্টেন্ট। ওয়েস্ট সারকামফারেন্স দেখাটা দরকার, মানে কোমরের মাপ। কোমরের মাপ আপনি কি করে নেবেন? আপনি একটা ইঞ্চ টেপ ব্যবহার করতে পারেন। ইঞ্চ টেপটা নিয়ে নাভির ঠিক ওপরে আপনি দেখতে পারেন যে সারকামফারেন্সটা কত। মেলসের ক্ষেত্রে 35 ইঞ্চের নিচে হওয়া দরকার আমাদের সাউথ এশিয়ানসদের, অ্যান্ড ফিমেলসের ক্ষেত্রে 31 ইঞ্চেসের, 35 আর 31। মেলসের ক্ষেত্রে লেস দেন 35, অ্যান্ড ফিমেলসের ক্ষেত্রে লেস দেন 31। তেমনি ব্লাড প্রেশার, সুগার অ্যান্ড ট্রাইগ্লিসারাইড এন্ড এইচডিএল। তো ট্রাইগ্লিসারাইড আর এইচডিএল এর যে রেশিওটা, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। ট্রাইগ্লিসারাইড আর এইচডিএল এর যে রেশিও, সেটা লেস দেন 2 হওয়াটা দরকার। যেমন কারো যদি ট্রাইগ্লিসারাইড 100 থাকে, এইচডিএল 50 বা তারও বেশি হওয়া দরকার। রেশিও যেটা আছে ট্রাইগ্লিসারাইড আর এইচডিএল এর, সেটা লেস দেন 2 থাকতে হবে। কারণ কারো যদি রেশিও মোর দেন 2 থাকে, তাহলে সেটা ইন্ডিকেট করছে প্রবাবলি হি অর শি ইজ সাফারিং ফ্রম হাইপার ইনসুলিনিমিয়া, বা ইনসুলিন লেভেল ব্লাডে অনেক বেশি আছে, যেটাকে আমরা বলি হাইপার ইনসুলিনিমিয়া। আর হাইপার ইনসুলিনিমিয়া থেকে বডিতে ইনফ্লেমেশন তৈরি হয়, বডিতে বিভিন্ন ব্লাড ভেসেল যেটা রক্তনালী আছে সেটাতে ড্যামেজ হয়, সেটা থেকে ব্লকেজের সৃষ্টি হয়, যেটা আমরা আগের ভিডিওতে আমরা অলরেডি ডিসকাস করেছি কি করে হাইপার ইনসুলিনিমিয়া বা ইনসুলিন যদি বেশি থাকে আমাদের বডিতে, সেটা থেকে বিভিন্ন ব্লকেজের সৃষ্টি হতে পারে। তো হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মূল কারণ কিন্তু কোলেস্ট্রল না, এলডিএল কোলেস্ট্রল না। হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মূল কারণ হচ্ছে ইনফ্লেমেশন, যেটা মিডিয়েট করছে ইনসুলিন ইন দ্য হাই ইনসুলিন লেভেল ইন দ্য ব্লাড। আমাদের ব্লাডেতে যদি সবসময় হাই ইনসুলিন থাকে, পারসিস্টেন্টলি যদি লিমিটেড ইনসুলিন থাকে, সেটা থেকে হাইপার ইনসুলিনিমিয়া হবে, সেটা থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স সৃষ্টি হবে, আর সেটা থেকে ব্লাড ভেসেল ড্যামেজ হয়ে ব্লকেজের সৃষ্টি হবে। কারণ অ্যাজ এ কার্ডিওলজিস্ট আমি সাধারণত অনেক পেশেন্টের অপারেশন করে থাকি, যাদের হার্ট অ্যাটাক হয়েছে, হার্টের ব্লকেজেস আছে। এদের কিন্তু বেশিরভাগই কিন্তু ওবিজ না, এদের মধ্যে বেশিরভাগই কিন্তু ওভারওয়েট না, এবং ওদের মধ্যে বেশিরভাগেরই কিন্তু এলডিএল কোলেস্ট্রল নর্মাল আছে। সাধারণত আমরা ভাবি কি ওভারওয়েট থাকলে বা এলডিএল কোলেস্ট্রল বেশি থাকলে হার্ট অ্যাটাক হওয়ার রিস্কটা বাড়ে। কিন্তু বেশিরভাগ পেশেন্ট আমরা যাদের অপারেট করছি, বেশিরভাগ পেশেন্টেরই কিন্তু ওভারওয়েট নেই, বা বেশিরভাগ পেশেন্টের কিন্তু এলডিএল নর্মাল রেঞ্জে আছে। তাহলে এদের ব্লক কি করে হলো? এদের ব্লক হলো বিকজ দে আর ইন পুয়ার মেটাবলিক হেলথ।
এই যে 5টা ক্রাইটেরিয়া আমি বললাম, দে বিলং টু দিস, মোস্ট অফ দেম 5টি ক্রাইটেরিয়ার মধ্যে 3টি বা তার থেকে বেশি ক্রাইটেরিয়া আছে। আইদার ওদের অ্যাবডোমিনাল সারকামফারেন্স বা যেটা মানে পেটের ভুঁড়ি হওয়া যেটা সেটা আছে, অ্যাবডোমিনাল সারকামফারেন্স অনেকটাই বেশি, বা ওদের ট্রাইগ্লিসারাইড বেশি, এইচডিএল কম, কারো ফাস্টিং সুগার একটু বেশির দিকে আছে, প্রেশার আছে, বা ওদের ট্রাইগ্লিসারাইড বা এইচডিএল এর যেটা রেশিও সেটা মোর দেন 2। মোস্ট কমনলি আমি এটা দেখেছি যে আমাদের যে বেশিরভাগই হার্ট অ্যাটাকের পেশেন্ট বা স্ট্রোকের পেশেন্ট, ওদের কিন্তু এলডিএল কোলেস্ট্রল নরমাল থাকে, কিন্তু যে ট্রাইগ্লিসারাইড আর এইচডিএল এর যেটা রেশিও, এটা মোর দেন 2 এ কি মোর দেন 10, মোর দেন 15 ও হয়, and that is causing the heart blockages and stroke. তো সাধারণত আমরা যেটা বলি ওভারওয়েট থাকলে আমাদের বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে, কিন্তু সাউথ এশিয়ানসদের ক্ষেত্রে সাধারণত আমরা ওভারওয়েট মোস্ট অফ দ্য টাইম থাকি না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাউথ এশিয়ানরা আমাদের সাবকিউটেনিয়াস ফ্যাট, মানে হাত বা পা আমাদের বেশ রোগা পাতলাই থাকে, কিন্তু আমাদের অ্যাবডোমিনাল ওবেসিটি বা ভুঁড়ি থাকে। তো সেটাকে একটা পার্টিকুলার টার্ম দেওয়া হয়েছে, সেটাকে বলা হচ্ছে টফি, TOFI। টফি মানে হচ্ছে thin from outside but fat from inside, that is known as toffee, thin from outside but fat from inside। তো এটাতে কি হয়, এই পার্সনের কারো সাবকিউটেনিয়াস ফ্যাট ততটুকু থাকে না, যেমন চামড়ার নিচে যেটা ফ্যাট থাকে খুব একটা বেশি থাকে না, হাত বা পা খুব শুকনো থাকে, কিন্তু ভুঁড়ি থাকে, যেটা আমরা সাধারণত দেখে থাকি, মানে আমাদের এত অঞ্চলে সাধারণত ভুঁড়ি থাকে, and that ভুঁড়ি is the abdominal fat is a very high risk factor for sugar, high blood pressure, insulin level in the blood, increased risk factor for heart disease, blockages and stroke। তো এই মেটাবলিক প্যারামিটার্স গুলো আমাদের দেখাটা খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে ক্লিনিক্যাল হচ্ছে একটাই, সেটা হচ্ছে ওয়েস্ট সারকামফারেন্স বা কোমরের মাপটা, যেটা আপনি ক্লিনিক্যালি নিতে পারেন। আর বাকিগুলো আপনাকে ব্লাড টেস্ট করতে হবে, কারণ ব্লাড টেস্টের মধ্যে আপনাকে ট্রাইগ্লিসারাইড করতে হবে, আপনাকে এইচডিএল করতে হবে, তার সঙ্গে আপনার প্রেশার দেখতে হবে আর ফাস্টিং ব্লাড সুগার দেখতে হবে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনি দেখতে পারেন সেটা হচ্ছে ফাস্টিং ইনসুলিন। আমরা তার আগের ভিডিওতে অলরেডি আমরা আলোচনা করেছি যে পারসিস্টেন্টলি আমরা যখন ফ্রিকোয়েন্টলি হাই কার্বোহাইড্রেট বা রিফাইন্ড কার্বোহাইড্রেট খাচ্ছি, সেটার অ্যাজ এ স্টিমুলাস আমাদের বডিতে ইনসুলিন তৈরি হচ্ছে ফ্রম প্যানক্রিয়াস। আর যখনই ইনসুলিন আমাদের বডিতে সবসময় বেশি পরিমাণে থাকছে, পারসিস্টেন্ট এলিভেটেড থাকছে, সেটা থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে আমাদের বডিতে। অ্যান্ড ইন দিস হাইপার ইনসুলিনিমিয়া অ্যান্ড ইনসুলিন রেজিস্ট্যান্স সাধারণত হার্ট অ্যাটাক, স্ট্রোক, বিভিন্ন ব্লকেজের জন্য দায়ী। তো এই তার জন্য আমাদের বডিতে এই মেটাবলিক প্যারামিটার্স যেমন দেখাতে দরকার, তেমনি ব্লাডে আমাদের ইনসুলিন দেখাটাও দরকার, স্পেশালি ফাস্টিং ইনসুলিন কত আছে। ফাস্টিং ইনসুলিন যদি লেস দেন 10 থাকে তাহলে সেটা নর্মাল। ফাস্টিং ইনসুলিন যেমন দেখা দরকার, তেমনি খাওয়ার পর ইনসুলিন, একটা গ্লুকোজ চ্যালেঞ্জ দেওয়ার পর ইনসুলিন কত আছে সেটা দেখাটাও ইম্পর্টেন্ট। তো ইনসুলিন লেভেল যদি আপনার নর্মাল থাকে দেন ইট ইজ ভেরি গুড ফর ইউ, কিন্তু ইনসুলিন যদি আপনার বেশি থাকে দেন ইট ইজ নট এ গুড সাইন। কারণ কারো যদি সুগার অ্যাটলিস্ট ইট টেকস 1 to 2 decades, সাধারণত শরীরে ইনসুলিনের পরিমাণ বেশি থাকে 1 to 2 decades আফটার এই বিকজ অফ হাইপার ইনসুলিনিমিয়া আলটিমেটলি কারো ফ্র্যাঙ্ক ডায়াবেটিস হয়। তো ফ্র্যাঙ্ক ডায়াবেটিস হওয়ার 1 থেকে 2 দশক আগে, মানে 10 to 20 years বিফোর এ পার্সন ডেভেলপস এ ফ্র্যাঙ্ক ডায়াবেটিস, ওনার কিন্তু বডিতে ইনসুলিনের পরিমাণ বেশি থাকে, সেটাকে আমরা বলি হাইপার ইনসুলিনিমিয়া। তো এই হাইপার ইনসুলিনিমিয়া থেকে সব ব্লকেজের সৃষ্টি হয়। তো বাই দ্য টাইম এ পার্সন ইজ ফ্র্যাঙ্কলি ডায়াবেটিক, হিজ ইনসুলিন লেভেল ইজ অলওয়েজ হাই ইন দ্য বডি, আর সেটা থেকে ব্লকেজের সৃষ্টি হচ্ছে। তো ডায়াবেটিস হওয়ার আগেই অনেকের কিন্তু ব্লকেজের সৃষ্টি হয়ে যায়, কারণ আমরা যারা পেশেন্টদের অপারেট করছি এদের মধ্যে কিন্তু সবার ডায়াবেটিস নেই, কারো কারো আছে কিন্তু কারো কারো ডায়াবেটিস নেই, কিন্তু ওদের মধ্যে বেশিরভাগ অলমোস্ট 100% or মোর দেন 90% ওদের কিন্তু হাইপার ইনসুলিনিমিয়া আছে। ওরা ডায়াবেটিক না, কিন্তু ওদের ব্লাডে ইনসুলিন লেভেল বেশি। তো এটা যদি আপনি টেস্ট না করেন, যদি ফাস্টিং ইনসুলিন না দেখছেন বা খাওয়ার পর ইনসুলিন কত আছে সেটা যদি না দেখছেন, আর এলিভেটেড ইনসুলিন যদি না দেখছেন ব্লাডে আছে কিনা, তাহলে সেটা আপনি প্রিভেন্ট করতে পারবেন না।
কারণ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। ডায়াবেটিস হওয়ার পর অবভিয়াসলি অলরেডি ইউ আর ডায়াবেটিক, মোস্ট অফ দ্য টাইম উইল রিমেইন ডায়াবেটিক, কিন্তু যদি ডায়াবেটিসকে আপনি প্রিভেনশন করতে পারেন, যদি আপনি দেখতে পারেন আপনার ব্লাডে ইনসুলিনের পরিমাণ বেশি, তো আপনি সেটার প্রিভেন্টিভ দিকগুলো আপনি নিতে পারেন, যে যখন আপনি ইউ ক্যান প্রিভেন্ট ডায়াবেটিস টু হ্যাপেন। তো হাউ ডু ইউ প্রিভেন্ট দিস পুয়ার মেটাবলিক হেলথ? তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাভয়েড সুগার বা রিফাইন্ড কার্বোহাইড্রেট, যেটা আমরা লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছি। অ্যাভয়েড সুগার, অ্যাভয়েড রিফাইন্ড কার্বোহাইড্রেটস, অ্যাভয়েড বেকারি প্রোডাক্টস, অ্যাভয়েড কোলাস, সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, ওগুলো। সেকেন্ড, ইট হোল ফুড। হোয়াট ডু ইউ মিন বাই হোল ফুড? হোল ফুড মিনস ইউ শুড অ্যাভয়েড প্যাকেজ ফুড, যেগুলোতে প্যাকেজে পাওয়া যায়, প্যাকেটে পাওয়া যায়, ট্রাই টু অ্যাভয়েড দ্যাট। ট্রাই টু টেক হোল ফুড, যেটা জমির উপরে যেটা থাকে, মানে the plants which is available on the ground, যেমন ক্যাবেজ আছে, কলিফ্লাওয়ার আছে, ব্রোকলি আছে। তো টেক অল দিস হোল ফুড, অ্যাভয়েড রিফাইন্ড, অ্যাভয়েড প্রসেসড ফুডস, অ্যাভয়েড ভেজিটেবলস অ্যান্ড সিড অয়েল, যেমন সানফ্লাওয়ার অয়েল, স্যাফ্লাওয়ার অয়েল, কর্ন অয়েল, সয়াবিন অয়েল, রিফাইন্ড অয়েলস। এগুলিতে প্রচুর পরিমাণে পুফা আছে, পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে, omega 6 containing polyunsaturated fatty acid, and these omega 6 fatty acids are very pro-inflammatory, যেটা থেকে ব্লকেজের সৃষ্টি হয়। তো অ্যাভয়েড দিস সানফ্লাওয়ার অয়েল, স্যাফ্লাওয়ার অয়েল, সোয়াবিন অয়েল, কর্ন অয়েল, যেটাতে these are all very rich source of omega 6 polyunsaturated fatty acid, and omega 6 polyunsaturated fatty acid থেকে ইনফ্লামেশন তৈরি হয়, and basically it is the inflammation which is causing various blockages. তো আপনি জিজ্ঞেস করতে পারেন দেন which oil we should take? আমরা বিভিন্ন যেগুলো স্যাচুরেটেড ফ্যাট আছে যেগুলিতে অয়েলে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি, যেমন কোকোনাট অয়েল বা ঘি, বা আমরা মাস্টার্ড অয়েল ব্যবহার করতে পারি, অ্যাভোকাডো অয়েল ব্যবহার করতে পারি। তো দিস আর ফিউ অয়েলস ইউ শুড টেক ইট। We should avoid all PUFA, omega 6 containing PUFA. Another important thing is that sleep. You should get a good quality and good quantity sleep. কারণ স্লিপ থেকে স্ট্রেস, ল্যাক অফ স্লিপ থেকে স্ট্রেস তৈরি হয়, স্ট্রেস থেকে ইনফ্লেমেশন তৈরি হয়, ইনফ্লেমেশন থেকে ব্লকেজের সৃষ্টি হয়। তো ইউ শুড হ্যাভ এ গুড কোয়ালিটি অ্যান্ড গুড কোয়ান্টিটি, দুটো ইম্পর্টেন্ট। কোয়ান্টিটি ইজ অলসো ইম্পর্টেন্ট। ইউ শুড অ্যাটলিস্ট হ্যাভ 6 to 7 hours of sleep, 6 থেকে 7 ঘন্টা আপনার ঘুমানো দরকার। Quality of sleep also should be good. It should be peaceful sleep. So some tips you should follow for a good quality or quantity of sleep, সেগুলো হচ্ছে রাত্রির বেলা স্পেশালি ঘুমানোর 2-3 ঘন্টা আগে থেকে স্টপ অ্যাভয়েড ইউজিং গ্যাজেটস, মোবাইল ফোন, টিভি, ল্যাপটপস, এগুলো থেকে নিজেকে দূরে রাখবেন, কারণ এগুলো থেকে অ্যাকচুয়ালি এই গ্যাজেটস থেকে একটা ব্লু লাইট তৈরি হয়, যেটা আমাদের ঘুমোতে দেয় না। তো অ্যাভয়েড, স্টপ ইউজিং গ্যাজেটস স্পেশালি লেট ইভিনিং। টেক ইউর ডিনার বিট আর্লি, রাত্রিবেলা যেটা খাবার সেটা একটু আগে আগে খান। মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টার একটা গ্যাপ দিতে হবে বিটুইন ডিনার অ্যান্ড গোয়িং টু বেড। খাবারের খাবার আর রাত্রিবেলা ঘুমানোর আগে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা একটা গ্যাপ দিতে হবে। ইউ শুড কিপ ইয়োর স্লিপিং রুম ডার্ক, কোয়াইট অ্যান্ড কুল। আর আপনার ঘুমের যেটা টাইম টেবিলটা মোটামুটি মেনটেন করবেন, যেমন যে টাইমে আপনি ঘুমোতে যাচ্ছেন আর যে টাইমে আপনি উঠছেন মোটামুটি সেম টাইমে আপনি ঘুমোতে যান আর সেম টাইমে আপনি উঠবেন, সেটা হলিডে হোক বা যে কোনো ভ্যাকেশন হোক বা উইকেন্ডস হোক। আর অনেক ক্ষেত্রে আমরা দেখি উইকেন্ডসে বা হলিডেতে আমরা একটু বেশিক্ষণ ঘুমোই, দ্যাট শুড নট বি ডান। তো ঘুমানোর টাইম ও ওঠার টাইম মোটামুটি ফিক্সড রাখবেন। এগুলো করলে ইয়ার কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ স্লিপ উইল বি গুড। অ্যান্ড একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সারসাইজ অ্যান্ড স্ট্রেস লেভেল ডিক্রিজ করা। স্ট্রেস লেভেল ডিক্রিজ করার অন্যতম প্রধান উপায় হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ করলে কখনোই ক্যালোরি বার্ন আউট করা যায় না, কারণ আপনি যদি দীর্ঘক্ষণ অ্যারোবিক্সও করতে থাকেন, 3-4 ঘন্টা যদি অ্যারোবিক্স করেন, হার্ডলি উইল বার্ন 300 ক্যালোরিজ, নট মোর দেন দ্যাট। তো এক্সারসাইজ করাটা ইম্পর্টেন্ট। এক্সারসাইজে অনেক বেনিফিট আছে। এক্সারসাইজ আপনার ফ্লেক্সিবিলিটি বাড়ায়, মাসেল স্ট্রেংথ বাড়ায়। এক্সারসাইজ আপনাকে ডিস্ট্রেস করতে সাহায্য করে, স্ট্রেস লেভেল ডিক্রিজ করতে সাহায্য করে। কিন্তু এক্সারসাইজ কখনোই ওয়েট লসের জন্য মানে
ইজ নট ভেরি ইম্পর্টেন্ট থিং। ওয়েট লসের জন্য ডায়েট ইজ মোর ইম্পর্টেন্ট। তো এই সবগুলো আপনি ব্যবহার করলে ইউ ক্যান ইমপ্রুভ ইউর মেটাবলিক হেলথ। কারণ মেটাবলিক হেলথ ইজ মোর ইম্পর্টেন্ট দেন ইভেন এলডিএল কোলেস্ট্রল। কারণ এলডিএল কোলেস্ট্রল থেকে ইজ নট ডাইরেক্টলি রিলেটেড টু হার্ট ব্লকেজেস, কিন্তু মেটাবলিক হেলথ, যাদের পুয়ার মেটাবলিক হেলথ আছে ওদের বডিতে ইনফ্লামেশন বেশি হয় বিকজ অফ ইনক্রিজ ইন দি ইনসুলিন। অ্যান্ড ইফ ইউ ক্যান নট কন্ট্রোল ইয়ার মেটাবলিক হেলথ, you will be having disease sooner or later. So cholesterol is not your biggest enemy. Your biggest enemy is your poor metabolic health. So measure your metabolic health. আপনার metabolic health কেমন আছে সেটা measure করুন। waist circumference নিন, ট্রাইগ্লিসারাইড লেভেল দেখুন, এইচডিএল লেভেল দেখুন, ফাস্টিং সুগার দেখুন, ব্লাড প্রেশার দেখুন। তেমনই ইনসুলিন, ফাস্টিং ইনসুলিন আর খাওয়ার পর ইনসুলিন কত আছে তত সেটা দেখুন। কারণ আপনি যদি মেটাবলিক হেলথকে ইমপ্রুভ করতে পারছেন, আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোক বা অন্যান্য ডিজিজ বা সুগার হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করুন। আমরা আরো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। থ্যাংক ইউ ফর ইয়োর পেশেন্ট হিয়ারিং।